সার্জিস আলম, আরে বাবা, বঙ্গবন্ধু, এমনকি এই সব মুনাফেকের বাচ্চারা এবং মুনাফেকের দল গণপিটুনি খাবে। এই বাংলাদেশটা আমার কাছে, এই যে নতুন বাংলাদেশ বলছেন, এই বাংলাদেশটা আমার কাছে খুব প্রিয় বাংলাদেশ না। জি, তাহলে একটু বলবেন না, আপনি বলছেন যে এই বাংলাদেশ আপনার কাছে প্রিয় বাংলাদেশ নয়, কালো শক্তির কথা বললেন। এই একই কথার কারণে আমরা মানে আপনার দল থেকেও 3 মাসের জন্য আপনাকে একরকম বলা হয় যে একটু আলাদা রাখার চেষ্টা করা হয়েছিল। তারপরেও আপনি আজকেও একই জায়গায় দাঁড়িয়ে একইভাবে এই কথা বলছেন। আপনার ব্যাখ্যাটা বলবার চেষ্টা করবেন, কেন আপনি এই বাংলাদেশের প্রতি খুশি নন, এবং তার পেছনে এই যে কালো শক্তি যেটা নিয়ে আপনি বলতে চেষ্টা করছেন, কালো শক্তি বলতে তাহলে কি বুঝছি আমরা? এখানে এই দেশটাকে নিয়ে কঠিন চক্রান্ত হচ্ছে, দেশে এবং বিদেশে, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে। একটা সরকার এসেছে, তাও 5 মাস। সেই সরকারটা সকালটাই দেখলো না, বিকাল তো অনেক দূরে। এখনই সেই সূর্যটাকে ডুবিয়ে দেওয়ার জন্য, অস্তমিত করার জন্য যে চক্রান্তটা চলছে, এটা যারা বুঝবার তারা বুঝে। যারা হুঙ্কার দিয়ে বলে যে 24 ঘন্টার মধ্যে, 48 ঘন্টার মধ্যেই এদেরকে ফেলে দিব, এবং যারা পার্লামেন্ট সংসদের ভিতরে একদম হাতজোড় করে হাততালি দিয়ে প্রধানমন্ত্রীকে সমর্থন করে, সংসদ নেতাকে সমর্থন করে বক্তব্য দেয়, সেই জামাতের আমিরই দেখলাম বলল যে আওয়ামী লীগ যেমন ফ্যাসিস্ট ছিল, তারাও ফ্যাসিস্ট। আমাদেরকে ফ্যাসিস্ট বলে ফেললো। 1, 2 হলো তার সামনে দাঁড়িয়ে তার সংসদ সদস্যরা, একটি ছেলে, সে বোধহয় ছাত্র শিবিরের সাবেক প্রেসিডেন্ট ছিল, সে এখন সংসদ সদস্য, এরা যে ভাষায় বক্তৃতা করে, তারেক রহমান সম্পর্কে যে কথা বলে, এটা মানে ধৈর্য ধরার মতো না। একটা রাষ্ট্রের প্রকৃতপক্ষে একজন রাষ্ট্রনায়ক, ভালো মন্দ বা যাই বলুক, উনি বাংলাদেশের পূর্ব মানে প্রধানমন্ত্রী, উনি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, উনি এক্সিকিউটিভ হেড। উনার সম্পর্কে 5 মাসে যে কথা, তারা যে ধরনের ভাষা তারা ব্যবহার করছে, এই ভাষাটা মানে কি বলবো, খুবই অসুন্দর। কিন্তু সেক্ষেত্রে তাহলে সরকারের পক্ষ থেকে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সমালোচনা করা হয় না? আমরা দেখি সংসদে খুবই ভালো সম্পর্ক 2 দলের মধ্যে, তারা যেটা বলেন আমরা দেখি 2 দলই আসলে সুন্দর সামঞ্জস্যপূর্ণ কথা বলেন। এটা আপনার এই প্রশ্নের উত্তরটা হলো, এরা হলো জাতে মুনাফেক। আমি কথাটা বারবার পার্লামেন্টে বলছি যে পার্লামেন্টে এদেরকে যত সামনাসামনি আসলে এদেরকে যত ভদ্রলোক মনে হয়, জি, এদের ইতিহাস এত কালো, এদের ইতিহাস এত জঘন্য, এরা এত মহাপাপী। 1971 সনে এত মহাপাপ করেছে এবং এখন পর্যন্ত সেই মহাপাপকে তারা ভুলতে পারে নাই। এবং তাদের পূর্বপুরুষ মুক্তিযুদ্ধে যে পরাজিত হয়েছিল এবং শাস্তি পেয়েছিল, তার প্রতিশোধ স্পৃহা নিয়ে তারা ভিতরে সমস্ত কিছু চেপে রেখে পার্লামেন্টে তারা নিজেদেরকে অনেক মানে কি বলবো ভদ্রলোক দেখানোর চেষ্টা করে। আমি কিন্তু বলেছি পার্লামেন্ট থেকে 1 কদম বেরিয়ে তাদের যে রূপ, সেটা হইল অন্য রূপ। এরা হলো মুনাফেক। এইটা বাংলাদেশের দুর্ভাগ্য যে একটা মুনাফেক রাজনৈতিক দল হলো আজকে সরকারের বিরোধী। কিন্তু মুনাফেক রাজনৈতিক দল তো এই সরকারের সাথেও একসময় রাজনীতি করেছে, তারা আগেও সংসদে ছিল। এখন আসলে তাদের আদর্শ নিয়ে এত আলোচনা কেন হচ্ছে, এই প্রশ্ন প্রথম। আর দ্বিতীয় প্রশ্ন যেটা করতে চাই, আপনি যেটা বললেন যে বিরোধী দলকে আপনি মুনাফেকের দল বললেন, তারা বাংলাদেশের সংবিধান বিশ্বাস করে না আপনি বললেন, আবার বাংলাদেশের সংবিধান সংস্কার, গণভোট, জুলাই সনদ নিয়ে নানা রকম আলোচনা চেষ্টা তারা সরকারের সঙ্গে করছে। তাহলে এগুলো কেন করছে? 1 নম্বর হইল, ফার্স্ট, they do not believe in the constitution of বাংলাদেশ। তারা বাংলাদেশ সংবিধানে বিশ্বাস করে না। তারা মসজিদের সামনে দাঁড়ায় তাদের বাচ্চার মাথায় হাত দিয়ে বলতে হবে যে আমরা বাংলাদেশের সংবিধান বিশ্বাস করি, বিশ্বাস করে না। তারা বাংলাদেশের 72-এর সংবিধানটাকে ছুঁড়ে ফেলে দিতে চায়। শপথ নিয়েছেন তো সেই সংবিধানের। ওইখানেই মুনাফেকিটা। ওই কারণে আমি বলছি যে এই দেশটা আমি চিনতে পারি না। এটা মুনাফেক যে কালো শক্তি, তারা সব জায়গাতে এমন একটা অবস্থানে বসে গেছে যে তাদেরকে উপরেও ফেলা যাচ্ছে না,
আবার তাদেরকে নিয়ে সংসারও করা যাচ্ছে না। কিন্তু সংসার তো মানে যদি বলি রাজনৈতিক সংসার তো আসলে কালে কালে সব দলই তাদের সঙ্গে করে এসেছে, এবং এই কারণেই বলছি ভবিষ্যৎ খুব খারাপ। দেশের ভবিষ্যৎ এইভাবে চললে খুব ভালো হবে এই ধরনের, এটা আমার মনে হয় না। আমি আপনাকে বলি, এক সময় চলতে চলতে এক জায়গা থেকে সেই জায়গাটা বোধ হয় বেশি দূরে নয়, এক জায়গা থেকে কিন্তু কন্ট্রাডিকশনটা এই পর্যায়ে আসবে যে পয়েন্ট অফ নো রিটার্ন। তখন কিন্তু খেলায় নামতে হবে উভয় পক্ষকে, পয়েন্ট অফ নো রিটার্ন। একদল বলবে আমি গণতন্ত্র চাই, আমি মুক্ত বুদ্ধির স্বাধীনতা চাই, আমি জ্ঞান বিজ্ঞানে নিজেকে সমৃদ্ধ করতে চাই, আমি ইহজাগতিক যত কিছু অর্জন করতে চাই, আমার সন্তান এখানে হবে ডাক্তার ইঞ্জিনিয়ার, আমার সন্তান হবে বিজ্ঞানী। এইটাই একদল আধুনিক, যারা বলবে আমরা হব অসাম্প্রদায়িক, আমরা হব ধর্মনিরপেক্ষ, আমরা হব গণতান্ত্রিক, আমরা হব মানবতাবাদী। এটা এক জায়গায় দাঁড়াবে, যেটার প্রধান এবং প্রকৃত রূপ হলো ৭১-এর মুক্তিযুদ্ধ। আর আরেকটা দল যারা ৭১-এর মুক্তিযুদ্ধে বিরোধী ছিল, তারা দাঁড়াবে এক পক্ষে, সাম্প্রদায়িকতার পক্ষে, জঙ্গিবাদের পক্ষে, দেশটাকে পাকিস্তান আফগানিস্তান করার পক্ষে, আইএসের পক্ষে, হিজবুত তাহরিরের পক্ষে, লস্করে তৈয়বার পক্ষে। যে রাজনীতি এই পৃথিবীতে সাম্প্রদায়িক এবং অমানুষিক রাজনীতি যে পৃথিবীটাকে কলঙ্কিত করে দিচ্ছে, সেই পথে বাংলাদেশে একদল দাঁড়াবে। এবং আমার ধারণা হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্প্রদায়িক এবং জঙ্গিবাদী শক্তি বোধহয় বাংলাদেশের একটা শক্তি এই জায়গাতে দাঁড়াবে। এবং আপনি দেখবেন এটা কিন্তু অনেক শক্ত এবং খুবই মানে ভারী একটা মতামত আপনি রাখছেন। এটা আমার মতামত না, শুধু দ্যাট উইল বি। যদি ওরা যদি নিজেদেরকে পরিবর্তন না করে, তারা তাদেরকে পরিবর্তন করবে বলে আমার মনে হয় না। কারণ এটাই তাদের, কারণ বাংলাদেশ তারা চায় না। বাংলাদেশটাকে যদি তারা ধ্বংস করতে চায়, বাংলাদেশটাকে যদি তারা পরিবর্তন করে আবার পাকিস্তানে ফিরতে চায়, তাইলে ওই যুদ্ধ ছাড়া তাদের কোনো পথ নাই। আমরা তো চাই না। আমরা চাই, আমরা যে মুক্তিযুদ্ধ করছিলাম, যে আদর্শের ভিত্তিতে, যে আদর্শের ভিত্তিতে একটা সংবিধান করছিলাম, পরিমার্জনের মধ্য দিয়ে সেই সংবিধানটা একটা গণতান্ত্রিক সংবিধান হয়ে উঠুক। আমি চাই তো ইহজাগতিক রাজনীতি। আমি রাজনীতি করে তো বেহেশতে যাইতে চাই না, বেহেশতের টিকিটও আমি চাই না। আমি রাজনীতি করে মানুষের পেটের ভাত, পরনের কাপড়, গরিব মানুষের সুখ দুঃখের সাথী আমি হতে চাই। এই দেশটাকে আমি উন্নত করতে চাই জ্ঞানে বিজ্ঞানে। এটা হলো আমার ইহজাগতিক রাজনীতি। এটার সঙ্গে আমার স্রষ্টার সঙ্গে যে সৃষ্টির যে সম্পর্ক, এটা আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক। এটা জামাত বা অন্য কেউ ঠিক করে দিবে আমি কিভাবে চলবো, তুই কে? আমি আমার আল্লাহর সঙ্গে বুঝবো, এই হাসরের ময়দানেই বুঝবো। এইখানে আমি আমার ইহজাগতিক রাজনীতির সঙ্গে আমি ধর্মকে আমি এক করে এটাকে সমস্ত কিছু আমি অন্ধকারের দিকে ঠেলে দিতে চাই। তাহলে স্যার এখানে আসলে দুইটা প্রশ্ন তাহলে আসে, আপনি বিশ্বাস করেন কিনা? আপনি তো বলছেন যে এই কালো শক্তি থেকে বের হয়ে আসতে হলে আমাদের আদর্শগত পরিবর্তন দরকার। সেই আদর্শিক জায়গা থেকে তাহলে তরুণদের কথা আসে, আমাদের তরুণ প্রজন্ম, দেশে যারা এখন আসলে রাজনীতি করতে চায়, এখন যারা রাজনীতি করছে। 2 বছর আগে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে, বিপ্লবের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে নতুন একটা তরুণ রাজনৈতিক দল হলো। সার্বিকভাবে যদি বলি, স্পেসিফিক না করে যদি এনসিপি সম্পর্কেও না বলি, সার্বিকভাবেও যদি বলি তরুণ রাজনীতিবিদদের কাছে তাহলে আমরা কি ভরসার জায়গা রাখতে পারি কিনা? যেই কমিটমেন্টের কথা আপনি বললেন আদর্শের জায়গা থেকে, সেই আদর্শের কমিটমেন্ট কি মানে আদর্শিক জায়গাটা কি তরুণ রাজনীতিবিদদের মধ্যে তৈরি হচ্ছে না? এটার কারণ হলো আমরা একটা জিনিসকে দেখিনি। আমরা যখন 5ই আগস্ট কেন্দ্রিক আন্দোলন, জুলাই কেন্দ্রিক, আগস্ট কেন্দ্রিক আন্দোলনটা যখন করি শেখ হাসিনা সরকারকে পরিবর্তন করার জন্য, সেইটার মূল জনগণের নেতৃত্ব যেটা ছিল 15 বছর যাবৎ, সেই মূল নেতৃত্ব ছিল খালেদা জিয়া, বিএনপি এবং তারেক রহমানের। জমিটা বিএনপির, রোয়া লাগাইছে বিএনপি, ধান ফলাইছে বিএনপি, কাটছে ছেলেরা এবং আমরা সবাই মিলে এই দেশে। আমরা চিন্তা করছিলাম একটা স্লোগান বাস্তবায়িত হবে, এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবে। শেখ হাসিনা কবে যাবির পিছনের কথাটা ছিল শেখ হাসিনা চলে যাবে, এখানে একটা গণতান্ত্রিকভাবে একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসবে,
নতুন সরকার এসে গণতান্ত্রিকভাবে দেশ চালাবে। কারণ শেখ হাসিনা 2014, 2018 এবং 2024 এই দেশে গণতন্ত্রকে সে হত্যা করেছিল, মানুষকে ভোট দিতে দেয় নাই। সেই কারণে তার বিরুদ্ধে মানুষ খুব বিক্ষুব্ধ ছিল। এটা ছিল আন্দোলনের আসল ব্যাপার। কিন্তু এই 5ই আগস্টের ভিতরে এই যে কালো শক্তি তাদের ছিল, যে গণতন্ত্রের নামে স্লোগানকে, এমনকি এই সব মুনাফেকের বাচ্চারা এবং মুনাফেকের দল পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল গান গাইছে, তীরহারাই ঢেউর সাগর পাড়ি দিয়ে মুক্তিযুদ্ধের গান গাইছে, শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই স্লোগান দিছে। তখন কালো শক্তি পিছনে ছিল, ছেলেরা সামনে ছিল। 5ই আগস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তারা বলা শুরু করলো, আমরা কি শুধু একটা ইলেকশন করার জন্য রক্ত দিছি? এই দেশ আমরা পরিবর্তন করব। কি পরিবর্তন করব? 72-এর সংবিধান থাকবে না। মুক্তিযুদ্ধ কোনো যুদ্ধ না, যুদ্ধ ছিল, মুক্তিযুদ্ধ ছিল 47 এবং 24। মুক্তিযুদ্ধ ছিল গন্ডগোল। ইন্ডিয়া ষড়যন্ত্র করে আমাদের দেশ ভাঙছে, কাজে আমরা পাকিস্তানে ফেরত যাব। সংগ্রামটা তো এইখানে শুরু হইলো, দ্বন্দ্বটা এইখানে শুরু হইলো। আমরা তো শুরু করি এইখানে, 3-4টা জেনারেশন নষ্ট করে দিল কে? যাকে আমরা মনে করেছিলাম বাংলার মহান সন্তান জনাব মোহাম্মদ অধ্যাপক ইউনূস। উনি সমস্ত জিনিসটাকে সর্বনাশ করলেন। উনি 4টা জেনারেশন, আজকের জেনারেশন, আগের জেনারেশন, এখনকার জেনারেশন যেটা এনসিপি করছে, এবং তার পরবর্তী সময়ের 2টা জেনারেশনকে ধ্বংস করে দিলেন একটা ভুল পথে। এখানে একটা প্রশ্ন, এই যেই ছাত্ররা, যেই তরুণরা যারা এই রকম একটা বিপ্লব অথবা গণঅভ্যুত্থান বা আন্দোলন ডিজাইন করতে পারে, যারা পুরো দেশের নেতৃত্ব দিতে চায়, যারা বাংলাদেশের রাজনীতির পথ পরিবর্তন করতে চায়, তাদেরকে একটি মাত্র ব্যক্তি কোনো একটা কথা বলবেন অথবা তিনি যা বলবেন তা কিছু তারা বিশ্বাস করে নিবে, এই জায়গায় কি আপনার মনে হয় না যে এখানেও আসলে নীতিগত পার্থক্য অথবা একটা মিল বা মস্তিষ্কের একটা সংযোজন রয়েছে? এই যে আপনার এখানে বসে আছে, আমি এখানে যদি কোনো কলেজ থেকে তাকে, ভালো ভালো কলেজ যেগুলো প্রাইভেট ইউনিভার্সিটি, নর্থ সাউথ বলেন, জি, ইস্ট ওয়েস্ট বলেন, প্রাইভেট কলেজগুলো বলেন, ওখান থেকে হাজার হাজার ছাত্র যে বের হয়েছে, তাদের মাথায় তখন একটা জিনিস দেওয়া হয়েছিল যে হাসিনা চলে যাবে, ফ্যাসিস্ট ধ্বংস হবে, স্বৈরতন্ত্র চলে যাবে, গণতন্ত্র আসবে, তোমরা ভালোভাবে থাকতে পারবা এবং তোমরা মেধার ভিত্তিতে চাকরি পাইবা। এই স্বপ্নটা দেখানো হয়েছে। আজকে জাগতো তারা কলেজে, ইউনিভার্সিটি যেখানে যায় এখানেই গণপিটুনি খাবে। একদিনের ডাক দিলে যেখানে 60 লাখ লোক হইতো, এখন 60 জন লোক হয় না। কারণটা হলো এখন বুঝতে পারছে এই ছেলেগুলা নেতা ছিল না, তারা ছিল অভিনেতা। তাদেরকে দিয়ে অভিনয়টা করাইছে কে? ওই যে সিরাজউদ্দৌলা সিনেমা হইলে পরে এটা ডাইরেক্টর থাকে, পরিচালক থাকে খান আতাউর রহমান আতা। উনি আনোয়ার হোসেন রে বানায় সিরাজউদ্দৌলা বাংলা, বিহার, উড়িষ্যা বলার জন্য। সিনেমা যখন দেখায় তখন মানুষ মনে করে আনোয়ার হোসেন বুঝি সিরাজউদ্দৌলা, কিন্তু আসলে আনোয়ার হোসেন তো সিরাজউদ্দৌলা না, সে অভিনয় করতেছে। এই ছেলেগুলাও নেতার অভিনয় করছে, এবং নেতার অভিনয় করছে বলে এই ছেলেগুলা আঙ্গুল ফুলে কলা গাছ, কলা গাছ ফুলে বট গাছ, বট গাছ ফুলে জোড়া, এদের একটা ছেলেকেও কেউ বিশ্বাস করে না। মানুষ থুতু দেয়, ঘৃণা করে, প্রত্যেকটা এমন ঘৃণা করে, এটা অকল্পনীয়। পুলিশ ছাড়া কোথাও গেলে গণপিটুনি এমন ভাবে খাবে, তারা রাস্তায় পড়ে থাকবে, কুকুরের সাথে কেউ টেনেও তুলবে না। যে ছেলেগুলোকে একসময় মনে করতো বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান আমাদের আজকের প্রজন্ম, সেই ছেলেগুলোর সঙ্গে এখন ভাদ্র মাসের ওই যে রাস্তায় যে কুকুর পরে থাকে এদের তুলনা হয়। এরা তো ধ্বংস করে দিছে। যাদের 100 টাকা ছিল না, এখন 100 কোটি টাকা আছে। যারা 10 টাকা দিয়ে গাড়ি চলতে রিক্সায় চলতে বাসে চলতে পারতো না, তাদের এখন 100 কোটি টাকা আছে। কিন্তু তারা তো বলছেন তারা চাইলে সরকারকে আবার লন্ডনে ফেরত পাঠাতে পারেন। আবার ফেলে দিবে? তাইলে বলতে হবে ধরুন তুমি দ্বিধা হও, আমি মাটির নিচে চলে যাই, চেষ্টা করে দেখতে পারে। এই সরকারকে আবার এরা ফেলে দিবে? অসম্ভব। এদের ডাকে এখন আর 2000 লোক জমা করা যায়। হ্যাঁ, তবে ওই যে কালো শক্তি আছে, প্রতি শুক্রবারে মসজিদ থেকে বের হয়, আল্লাহর নামকে যারা অপবিত্র করতেছে, আল্লাহর মসজিদ থেকে বের হয়ে যারা মুনাফিকের স্লোগান দেয়, সেই কালো শক্তি, তাদের একটা শক্তি আছে, মিছিলের শক্তি,
কিন্তু সেই শক্তি কিন্তু লিমিটেড। আজকে যদি 10,000 বাইর হয়, আগামীকালও 10,000, পরশুও 10,000, 10,000 এক হবে না। কারণ তাদের শক্তিটাকে তারা অর্থ, বিত্ত, আরো অনেক কিছু দিয়ে এটা সৃষ্টি করতে হয়। এটা জনশক্তি না, এই শক্তিটা হলো স্বার্থবাদী শক্তি এবং একটা কায়েমি শক্তি, যে শক্তিটা মনে করে জিতলে গাজী হবে, মরলে শহীদ হবে, এই স্বপ্ন তাদেরকে দেখানো, কিন্তু সবটা ব্যাপার মিথ্যা। স্যার, সেটি হচ্ছে আপনি সংসদে বলেছেন যে কোনো মুক্তিযোদ্ধা পরিবারের লোক কখনো জামাত করতে পারে না। আজকে জামাতের 11 দলীয় জোটের প্রেসিডেন্ট প্রার্থী মুক্তিযোদ্ধা কর্নেল আহমেদ অলি, এই বিষয়টিকে তাহলে আপনি কিভাবে দেখবেন? আপনার ব্যাখ্যা জানতে চাই। জামাতের 11 দলীয় জোটের প্রেসিডেন্ট প্রার্থী কর্নেল অলি আহমেদ, মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদ। দেখেন, আমি আরেকদিন বলছিলাম কথাটা, আজকেও বলি, মীর জাফর যে বাংলার স্বাধীনতা অস্তমিত করার জন্য 1 নম্বর দায়ী বিশ্বাসঘাতক, সেই মীর জাফর কিন্তু তার জীবনে এর আগে আলীবর্দী খানের নেতৃত্বে বর্গীদের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলার স্বাধীনতা রক্ষা করার চেষ্টা করছে, তখনও সে সেনাপতি ছিল। কাজী একবার মুক্তিযোদ্ধা ছিলেন, হ্যাঁ নিশ্চিত উনি মুক্তিযোদ্ধা ছিলেন, উনি মুক্তিযুদ্ধের এটাও নিশ্চিত। কিন্তু আজকেও যদি তাকে বলা হয় সে সেই 71-এর মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে, সেটা ঠিক হবে না। লাভে হোক, লোভে হোক, জ্ঞানে হোক, অজ্ঞানে হোক, স্বার্থে হোক, যে কোনো কারণেই হোক, আজকে সে তার এই অবস্থান থেকে সরে গেছে। এখন আর মানুষ তাদেরকে মানুষ মনে করে না, সেই মাপের মানুষ তারা না। এখন তারা তাদেরকে দিয়ে যা ইচ্ছা করানো যায়। কাজেই ওলি আহমদ সাহেবের মতো লোক যদি মেন্টালি ডিস্টার্ব না হইতো, ক্লিয়ারলি বুঝে শুনে একটা লোক রাষ্ট্রপতি ক্যান্ডিডেট হচ্ছে যার পাশ করার কোনো সম্ভাবনা নাই, কারণ তাদের সর্বোচ্চ ভোট হবে 76 বা 75, আর অপরদিকে ভোটের সংখ্যা আছে 225 আমাদের। কাজেই এই লোকটা যদি ভীমরতি না ধরে থাকে, তাহলে তো তার রাষ্ট্রপতি ক্যান্ডিডেট হওয়ার কথা না। আর তাকে এখন আর আমি মুক্তিযুদ্ধের কেউ মনে করে না। কিছু বেঈমান থাকবে যারা পথ পরিবর্তন করবে, যারা পক্ষ পরিবর্তন করবে। আমি ওই গোনাতে এখন অলি আহমদ সাহেবকে দেখি, এর বেশি তাকে আমি অপমান করে কোনো কথা বলতে চাই না। ওই যে বুড়ো বয়সে ভীমরতি যাকে বলা হয়, উনি সেই রোগে ভুগছেন, অথবা লাভে লোভে। আমি কথাটা তো বললামই। জি, আবারও যদি একটু ফিরে যাই, বর্তমানে আবার দেখলাম যে বিএনপির পক্ষ থেকে 2টি মনোনয়ন নেওয়া হয়েছে, যদিও আসলে সঠিকভাবে বলা যায়নি কোনটি কার অথবা কে কার জন্য নিচ্ছেন, সে ব্যাপারেও আপনি জানেন কিনা। বিএনপি থেকে তাহলে 2টি মনোনয়ন কেন নেওয়া হলো? বিএনপি তো একটি দল, যদিও নিয়মের বহির্ভূত না, এটি নিয়মে আছেন, সেক্ষেত্রে আপনার বিএনপির নিয়মের বহির্ভূত না, 2টি মনোনয়ন নেওয়া আসলে নিয়ম বহির্ভূত নয়, নিতেই পারেন, কিন্তু তারপরেও বিএনপি তো একটি দল, এখানে আসলে আবার 2টি মনোনয়ন নেওয়া হলো, আপনার কোনো ধারণা আছে কিনা এই সম্পর্কে রাষ্ট্রপতি পদে? আমি প্রশ্নটা আচ্ছা, বিএনপির পক্ষ থেকে মনোনয়ন গ্রহণ করেছেন 2 জন, তারা কাদের জন্য নিয়েছেন সেটি এখনো স্পষ্ট করেনি। রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, এটা বলার সময় এখনো আসে না। Let us wait for time and the time will answer in time. কারণ আমি বিশ্বাস করি, যদিও অনেকে বলে যে তারুণ্যের প্রতীক আমাদের প্রধানমন্ত্রী, না, উনি এখন আর তারুণ্যের প্রতীক না, উনি অভিজ্ঞতার প্রতীক। কাজেই উনার উপরেই দায়িত্ব দেওয়া হয়েছে স্থায়ী কমিটির পক্ষ থেকে, এবং উনি নির্ভুলভাবে, নির্ভীক হৃদয়ে সঠিক সিদ্ধান্তটা সঠিক সময়ে নেবেন। জি, তারুণ্যের প্রতীক, আসলে তরুণ নিয়ে যখনই কথা বলেন আপনি, আমার আসলে যে বিষয়গুলো নিয়ে মাথায় আসে, আপনি জুলাই গণ অভ্যুত্থানকে বলেছিলেন যে এটি একটি মেটিকুলাস ডিজাইন ছিল। এই বিষয়টি আসলে আপনি
এখনো বলছেন বিভিন্ন জায়গায়, আমি দেখছি কিছুদিন আগেও আপনি একটা জায়গায় বলেছেন যে জুলাই গণঅভ্যুত্থান একটি মেটিকুলাস ডিজাইন ছিল, একই সাথে আমি বলেছেন- বলি নাই জি। কথাটা। যিনি জুলাই গণ অভ্যুত্থানের পরে যিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন, প্রধান উপদেষ্টা জনাব ইউনূস সাহেব কথাটা বলছেন মিটিকুলা, আমি ওইটা বলছি। জি। এবং এটা পরে প্রমাণিত হয়েছে যে এটা একটা চক্রান্তের, তাদের দিক থেকে একটা চক্রান্তের ফসল, পাবলিকের দিক থেকে বা বিএনপির দিক থেকে না, তাদের দিক থেকে এটা চক্রান্ত ছিল। উনি, জামাতে ইসলাম, এনসিপির এইসব ছেলেপেলেরা আর যত আন্ডা বাচ্চা যা আছে, স্বাধীনতা বিরোধী শক্তির আন্ডা বাচ্চা যারা, সব একসাথে ছিলেন, এটা বিএনপি না। জি। তাহলে এই যে মানে এইটা তো আসলে এক ধরনের, আপনি যেহেতু এই বিষয়টা নিয়ে খোলামেলা কথা বলছেন, এটা কি খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করেন কিনা? নিশ্চয়ই ইতিহাস একদিন প্রমাণ করবে। আপনাকে একটা কথা বলি, জি। 1757 সনে যখন পলাশির যুদ্ধে মীর জাফর বিশ্বাসঘাতকতা করে নবাব হলো, আর সিরাজউদ্দৌলাকে যখন ভগবানগুলা থেকে মীর কাসিমের নেতৃত্বে ধরে নিয়ে তাকে হত্যা করা হলো 3রা জুলাই, এবং তার লাশটা যখন মুর্শিদাবাদ শহরে ঘোড়ার গাড়ির পিছনে টাইনা ঘোরানো হইল আর বলা হইলো এই তোমাদের বিশ্বাসঘাতক নবাব সিরাজউদ্দৌলা, মানুষ তখন হাততালি দিছে আর স্লোগান দিছে নবাব মীর জাফর কি জয়, নবাব মীর জাফর কি জয়। এটা 100 বছর পর্যন্ত চলছে, নবাব মীর জাফর কি জয়। কিন্তু 1857 সনে যখন প্রথম ভারতবর্ষের বা বাংলার সিপাহী বিদ্রোহ হইল, তখন কিন্তু স্লোগান হইল মীর জাফর বিশ্বাসঘাতক, সিরাজউদ্দৌলা দেশপ্রেমিক। 100 বছর পর এটা প্রতিষ্ঠিত হইল, 3 জেনারেশনের আগে প্রতিষ্ঠিত হয় নাই যে মীর জাফর ছিল বিশ্বাসঘাতক, সিরাজউদ্দৌলা দেশপ্রেমিক। এবং অনন্তকালের ইতিহাস এটা প্রমাণ করবে এখন যে সিরাজউদ্দৌলা দেশপ্রেমিক, মীর জাফর ছিল বিশ্বাসঘাতক। তাহলে সেই লম্বা সময় আসলে বাংলাদেশের কাছে আছে কিনা? আমাদের দেশের ভৌগোলিক অবস্থানের নিশ্চয়ই কথা আছে। বলি, বা যদি রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন আসলে রাজনীতির যে অবস্থা সেটার কথা যদি বলি, আমাদের কাছে আসলে তাহলে রাজনীতি বোঝার, চিন্তা করার, বা আমরা আসলে রাজনীতি সম্পর্কে আরো সচেতন হবার সুযোগ আমাদের কাছে কতখানি রয়েছে এখন? আছে, সুযোগ আছে। জিনিসটা আসবে, জিনিসটা আসবে, আসতেছে, আস্তে আস্তে আসতেছে। কারণ এই দেশটার নাম যে বাংলাদেশ, এই বাংলাদেশ নামটা হলো কেন? এটা তো ছিল পাকিস্তান। তো পাকিস্তান থেকে যে বাংলাদেশ হলাম আমরা, কি কারণে হলাম, কিভাবে হলাম? একটা যুদ্ধ হয়েছিল, এটার নাম ছিল মুক্তিযুদ্ধ। 23 বছর পাকিস্তানে থেকে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে আজকের বাংলাদেশ হলো। তো বাংলাদেশ যারা করলো, যুদ্ধ করলো, তাদের নাম হলো মুক্তিযোদ্ধা। কাজে বাংলাদেশে যে ফাইটটা চলতেছে এখন, সারা বাংলাদেশের হাজার হাজার মুক্তিযোদ্ধা, তাদের কারো বয়স 70-এর নিচে না, অনেকের বয়স 80-90 পর্যন্ত আছে যারা যুদ্ধ করছে। তারা কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশকে রক্ষা করার জন্য এবং মুক্তিযুদ্ধকে বাঁচিয়ে রাখার জন্য শেষ জীবনটা দেয়া যাবে। জি। এবং এইখানে একটা কিন্তু সৃষ্টি হবে ভ্রূণ, আবার নতুন করে, না রাজাকার নয়, মুক্তিযুদ্ধই সত্য, রাজাকার নয়, মুক্তিযুদ্ধই সত্য। সেই জায়গাটা আসবে এবং আস্তে আস্তে বিএনপি সেই জায়গাতে কিন্তু আসছে। বিএনপি চেষ্টা করছিল অ্যাডজাস্টমেন্ট এন্ড কম্প্রোমাইজ করে একটা রাজনীতি করার জন্য, কিন্তু সাপড়ে গলায় পেশায় রাইকা দুধ খাওয়াইয়া অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ হয় না, কারণ সাপ সুযোগ পেলে পরে সুবল দেবে। এই জায়গাটা এখন খুব প্রমাণিত এবং প্রতিষ্ঠিত হয়ে গেছে, জি। খুব প্রমাণিত এবং প্রতিষ্ঠিত। এবং এখন তো ইসলামিক শক্তিগুলো বা ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, সেই শক্তিগুলোর মধ্যে এমন বিভক্তি এসেছে যে আমার তো ধারণা 75% ফোর্সেস অফ ইসলামিক পার্টিস, 75% ইসলামী রাজনীতি যারা করে তারাও জামাতের বিরুদ্ধে এখন। ইসলামের রাজনীতি যারা করে সবাই তো স্বাধীনতার বিপক্ষে না। এই দেশে সবচেয়ে এক সময় ছিল সুন্নিরা ছিল সবচেয়ে বেশি, 90%, কিন্তু ওয়াহাবিরা আইসা, সালাফিরা আইসা এখন সুন্নিদেরকে, ওই যে যারা ওলিয়া উলিয়া, গাউস, কুতুব, দরবেশ, জি। মাজার, যারা এই দেশে আইসা বলছে শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, সেই যে ইসলামের মর্মবাণী, প্রকৃত মর্মবাণী, সেই যে ওলিয়া উলিয়া, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, বখতিয়ার খাকি,
ওই শাহ সুলতান নেত্রকোনার মদনপুরের হজরত শাহজালাল শাহপরান গেসুদারাজ কল্লা শহীদ শাহ নাসির উদ্দিন বাইজিদ বুস্তামি জি খান জাহান আলী সহ শাহ মখদুম সহ যারা এই বাংলায় যারা ইসলাম প্রচার করছে তাদের মাধ্যমে ইসলাম তারাই ছিল সবকিছু। কিন্তু এখন দেখা যাচ্ছে যে রাজনৈতিক শক্তিতে সেই ওহাবিরা সামনে এসে পড়েছে, যারা আল্লাহ মানে রসুল মানে না, রসুল মানে রসুলকে রসুলের মতো মানে না, বলে উনি আমাদের বড় ভাইয়ের মতো, ওহাবিজম। যারা এই দেশটাকে মওদুদিবাদের মাধ্যমে প্রকৃত ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু একটা সময় আসবে দুইটা জিনিস দাঁড়াবে দেশে, একটা হলো মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি দাঁড়াবে, আর ধর্মের পক্ষে দাঁড়াবে এই দেশে আহলে সুন্নাতুল জামাত বা দাঁড়াবে। সরকার আসলে এই বিষয়গুলো নিয়ে কতখানি সচেতন সুফিজম যাকে বলে, জি ওইটা দাঁড়াবে ধর্মের পক্ষে, আমি বললাম দেখবেন। হ্যাঁ, কিন্তু এখানেই প্রশ্ন আসলে সরকার এই বিষয়গুলো নিয়ে কতটা সচেতন। প্রথম প্রশ্ন, আপনি যেমনটা বললেন যে জামাতের ভিতরে অনেক জামাতের লোকজনই তাদের আদর্শ যেটা সেটাকে আসলে বিশ্বাস করতে চায় না, বা হয়তো মুক্তিযুদ্ধের বিপক্ষে তারা দাঁড়াতে চায় না। ঠিক একইভাবে আমরা শুনি যে বিএনপির মধ্যে অসংখ্য লোক আছে যারা আসলে জামাতি চিন্তা ভাবনার ধারণা করেন, তারা বিএনপিতে গুজে আছেন, বসে আছেন। সেই জায়গায় আসলে সরকার অবগত কিনা, ওই জায়গা থেকে সচেতন কিনা? এইটা বললে ওই যে গুপ্ত একটা শব্দ বেরিয়েছে, এটা আমি বলতে চাই না গুপ্ত। এরা হইল মুনাফেক, যারা তারা সবার মধ্যে ঢুকে নিজেকে ইনফিল্ট্রেট করতে চায় ব্যাপারটাকে। দেখেন কিছুদিন আগে যে ছেলেটি ছাত্রলীগ করতো, ওই যে এই যে 7-8টা ছেলে দেখেন, 4টা ছেলে ছাত্রলীগ করতো, এবং দেখবেন বঙ্গবন্ধুকে নিয়ে কি বক্তৃতা করতেছে। এই যে কি ছেলেটা, এর নাম সার্জিস আলম, ছেলেটার নাম বোধহয়। আরে বাবা, বঙ্গবন্ধু এই পৃথিবীর শ্রেষ্ঠ কইতেছে। আবার এই লোকটাই ডান দিক দিয়ে কইতেছে এই শেখ মুজিবুর রহমানের দেশ বিক্রি করে দিয়েছ, সে হইলো ভারতের, একই কথা কইতেছে। এরা হইলো এটা রাজনীতিটাকে সাংঘাতিকভাবে অভিশপ্ত করে ফেলছে, গোপন রাজনীতি করে ফেলছে। তাদের বিশ্বাসের কোনো জায়গা নাই, কোনো আদর্শে তারা বিশ্বাস করে না। সমস্ত ব্যাপারটাই তারা বিশ্বাস করে যে বাংলাদেশকে ধ্বংস করার জন্য যা যা করা দরকার সবকিছু আমাকে করতে হবে। এটার কোনো নীতি নাই, আদর্শ নাই। কাজেই এটা বিএনপির ভিতরে থাকবে না, আমি এটা মনে করি। নিশ্চিতভাবে বিএনপির ভিতরে কিছু লোক থাকতে পারে যারা এখনো বিভ্রান্ত আছে। ধন্যবাদ। এখন আসলে আপনার সাথে আলোচনা করতে চাই। আপনি লম্বা সময় বাংলাদেশকে দেখেছেন, বাংলাদেশের উত্থান পতন, রাজনৈতিক দল গড়ে ওঠা ভাঙা, এই সব কিছুর মধ্য দিয়ে আজকে আপনি এই জায়গায় দাঁড়িয়ে আপনি বলবেন যে বাংলাদেশে এখন সরকার যেই নীতিতে সরকার দেশ পরিচালনা করছেন, আমরা আসলে কোন জায়গাতে আছি? আমরা কি সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারছি কিনা? বহির্বিশ্বে বা বাইরের দেশগুলোর সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো সঠিক রেখে বাংলাদেশের পরিকল্পনা এগিয়ে যাচ্ছে কিনা? আমরা চেষ্টা করছি, কিন্তু একটা জিনিস আপনাকে স্বীকার করতেই হবে যে আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে 17ই ফেব্রুয়ারি থেকে সরকার চালানো, আজকে 5 মাস 5.5 মাস হয়েছে। ভুল ত্রুটি নিশ্চিত আছে, কিন্তু আমাদের যিনি নেতা, বাংলাদেশ সরকারের যিনি প্রধানমন্ত্রী, এক্সিকিউটিভ প্রধান নেতা, উনি কিন্তু চেষ্টা করতেছেন সিরিয়াসলি জিনিসটাকে মানে এগিয়ে নেওয়ার জন্য, এবং ভালোভাবে এগিয়ে নেওয়া, নির্ভুলভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করতেছেন। ওনার চূড়ান্ত চেষ্টা মানুষ দেখতেছে যে উনি চূড়ান্ত চেষ্টা করতেছেন। একদিক দিয়ে ওনার নিজের দলকে উনি সংগঠিত করার চেষ্টা করতেছেন, আরেক দিয়ে অপোজিশন যারা আছে তাদের সাথে একটা কম্প্রোমাইজ করার বা অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছেন। আরেক দিক দিয়ে যে ধর্মীয় দলগুলো আছে, আজকেও দেখেন উনি গেছেন চট্টগ্রামে এবং সেখানে গিয়ে বাবুনগরী মানে সাহেবের সঙ্গে দেখা করেছেন। সমস্ত কিছুকে উনি অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছেন। এইটা আছে 5 মাসে।
তবে একদম এখনই সারা বিশ্বের যে যে একটা স্যাটিসফ্যাকশন যে বাংলাদেশ সঠিকভাবে চলছে তার সবটা পেয়েছে বললে বেশি বলা হবে, জি। এটা অত্যুক্তি হবে। জি, একটু একটু যদি আরো স্পেসিফিক আপনাকে জিজ্ঞেস করি যে ঢাকা দিল্লির সম্পর্ক নিয়ে বহির্বিশ্ব থেকে শুরু করে বাংলাদেশের রাজনীতি যারা করেন তারাও এক ধরনের মতামত রাখছেন, শঙ্কিত, চিন্তা করছেন এই জায়গাটায়। ঢাকা দিল্লির সম্পর্কে ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী না যাওয়া প্রায় নিশ্চিত, আজকে এটা প্রথম আলোচনায় পেয়েছে। একটু বলবেন যে মানে কিছুদিন আগে অর্থাৎ 5ই আগস্টে সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী আসলেন, মুখ দেখালেন না তিনি, আবার বললেন যে বিজয়ের মাসে তিনি দেশে ফিরবেন। একই সাথে এই যে সেই ঘটনারই হয়তো বা একটা রেশ হতে পারে প্রধানমন্ত্রী যে ব্রিক্স সম্মেলনে যাচ্ছেন না, ধারণা করছেন রাজনীতি বিশ্লেষকরা। আপনার কি মনে হয়, আপনার মতামত একটু জানতে চাই এই জায়গাটাতে। আমি কথাগুলো বললে, সত্য কথাগুলো বললে অনেকেই কষ্ট পাবে। আমি একটা কথা বলি, শেখ হাসিনা যিনি বাংলাদেশে যে ক্ষতিটা উনি করেছেন, এটা নিজে করেছেন। উনি 14 সন থেকে ধরে 14 সনের 18 সন এবং 24 সনের 3টা নির্বাচন করলেন বিনা ভোটে, এবং 30 বছর যে সন্তানের বয়সে একটা ভোট দিতে পারলো না। উনার প্রতি মানুষের সবচেয়ে বড় বিক্ষোভ কিন্তু এই জায়গাটার মধ্যে যে উনি গণতন্ত্রকে হত্যা করলেন, উনি ডিক্টেটরশিপ চালানোর চেষ্টা করলেন। এবং শেষ পর্যন্ত এটাও সত্য, 5ই আগস্টে যে লাখ লাখ লোক রাস্তায় নামলো, এটার বড় কারণ হলো শেখ হাসিনা স্বৈরাচারী ছিল। শেখ হাসিনা ভাত দিতে পারে না, কাপড় দিতে পারে না, এইটা যত না মানুষের ক্ষোভ ছিল, সবচেয়ে বড় ক্ষোভ ছিল উনি গণতন্ত্রকে হত্যা করছে। উনি এখন যে চান্সটা নিতে চাইতেছে, ওই যে দূরে থেকে কথা বলা, চেহারা না দেখানো, ওই ব্যাপারে আমি কিছু বলবো না। আমি শুধু এই ব্যাপারটা বলবো, উনি উনার গেম, উনার কার্ডটা উনি খেলতে চাইতেছেন মুক্তিযুদ্ধের উপরে নির্ভর করে। যে শেখ হাসিনার পপুলারিটি আছে কিনা এটা জনগণ বিচার করবে। শেখ হাসিনার যে হাইব্রিডদের কোনো জনপ্রিয়তা নাই, এখানে আসলে পরে তারা বুঝতে পারবে তারা সব পালাইছে, তাদের কোনো জনপ্রিয়তা নাই। কিন্তু জনপ্রিয়তাটা রয়ে গেছে মানুষের কাছে মুক্তিযুদ্ধের। যখন জামাত মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে চায়, মানুষ যখন মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াইছে, শেখ হাসিনা মুক্তিযুদ্ধের কার্ডটা খেলতে চাচ্ছে। সেই সুযোগ কিন্তু এই কার্ডটা কিন্তু দিল্লিতে থেকে উনি খেলতে পারবেন না, যত বড় কথাই বলুক। কার্ডটা খেলতে হবে বাংলাদেশে আইসা। আপনি যদি আপনার মানে বাড়িতে যদি আম খাইতে চান, তাহলে গাছটা কিন্তু রোপণ করতে হবে বাড়িতেই। বাংলাদেশে যদি রাজনীতি করতে চান, তাহলে বাংলাদেশের ভিতরেই আপনার সংগঠন গড়ে তুলতে হবে। ইট ইজ সাবজেক্টিভ ফোর্স। শুধু অবজেক্টিভ কন্ডিশন দিয়ে কেউ ওই দেশে সবকিছু করে ফেলবে বাহিরের শক্তিতে, তা কিন্তু হবে না। কাজে আমার মনে হয় না তাদের গেমটা যেটা তারা মনে করতেছে যে 6 মাসের মধ্যেই তাদের জনপ্রিয়তা আইসা পড়ব ইত্যাদি ইত্যাদি, এটা আমি জানি না বা বুঝিও না। কিন্তু আমার ধারণা সাবজেক্টিভ কন্ডিশন তাদের পক্ষে না বাংলাদেশের।